প্রখ্যাত আবৃত্তি শিল্পী ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী বাচিক শিল্পী ও সংস্কৃতি কর্মীদের কাছে এক অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি 1952 সালের 11 ফেব্রুয়ারি খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মাতা দেবী বন্দ্যোপাধ্যায়। অভিনেতা ও নাট্য নির্দেশক পিতৃদের স্বর্গীয় লোহিতকান্তি বন্দ্যোপাধ্যায়ের সাহচর্যে শৈশবে পেয়েছিলেন সুস্থ সংস্কৃতির দীক্ষা, যেজন্য অনেক ছেলেবেলা থেকেই ভাস্বর বন্দ্যোপাধ্যায় মঞ্চ, বেতার এবং টেলিভিশনে কাজ করতে শুরু করতে পেরেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যেখান থেকে আয়কৃত অর্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কল্যাণে ব্যয় করা হতো। ভাস্বর বন্দ্যোপাধ্যায় মঞ্চ, বেতার এবং টেলিভিশন মাধ্যমে একাধারে আবৃত্তি শিল্পী, উপস্থাপক, সংবাদ পাঠক, সংবাদ অনুবাদক, অভিনেতা, নাট্য নির্দেশক, মিডিয়া ব্যক্তিত্ব এবং নাট্যশাস্ত্র বিষয়ক গবেষণামূলক গ্রন্থের লেখক, যেগুলোর মধ্যে নাট্য স্বর ও সংলাপ, অভিজ্ঞান নাট্যকথা এবং নাট্যশাস্ত্র, রস এবং অভিনয় উল্লেখযোগ্য। ভাস্বর বন্দ্যোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি দুইবার ভারত সরকারের ICCR বৃত্তি পেয়েছেন, প্রথমবার 1978 থেকে 1980। তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে নাট্যকলা বিষয়ে স্নাতক শিক্ষা গ্রহণ করেছেন এবং দ্বিতীয়বার একই বৃত্তি নিয়ে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তার PhD ডিগ্রি সম্পন্ন করেছেন। বাংলা নাট্যকলা বিষয়ে তিনি কলকাতার নান্দিকার নাট্যদলে তাঁর গবেষণা কর্ম এবং কর্মশালা পরিচালনা করেছেন এবং নান্দিকারের বিভিন্ন নাট্য প্রযোজনায় অভিনয় করেছেন। 80 দশকের শুরুতে বাংলাদেশে সর্বপ্রথম গবেষণামূলক বৃন্দ আবৃত্তির প্রচলন শুরু করেন ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। গড়ে তোলেন আবৃত্তি ফেডারেশন। এই ফেডারেশন অবশ্য বেশি দিন কার্যকর ছিল না। বাংলাদেশে আবৃত্তি চর্চাকে গতিশীল করতে এবং আবৃত্তি সংগঠনগুলোর সামষ্টিক উন্নয়নের জন্য 1988 সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে 1989 সালে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় আবৃত্তি উৎসব পালিত হয় তাঁরই সুযোগ্য নেতৃত্বে। থিয়েটার স্কুল, শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন নাট্য ও আবৃত্তি সংগঠনের কর্মশালায় স্বর, বাচন উৎকর্ষ, উচ্চারণ, আবৃত্তি এবং অভিনয়ে প্রশিক্ষণ দানের মাধ্যমে ভাস্বর বন্দ্যোপাধ্যায় পৃথিবীব্যাপী সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে আমন্ত্রিত অতিথি হয়ে আবৃত্তি পরিবেশন করেছেন ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে বলতে হয়, এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সিঙ্গাপুর, নেপাল, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ অন্যতম। 1985 সালের 22 জুলাই ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন তার নিজ সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। এবছর 2024-এ কথা তার প্রতিষ্ঠার 4 দশক পূর্তি উৎসব উদযাপন করছে। বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে এ সংগঠন আবৃত্তি, শ্রুতি নাটক, শ্রব্য দৃশ্যকাব্য সহ শতাধিক নিজস্ব প্রযোজনা মঞ্চস্থ করেছে এবং কোনো কোনো উল্লেখযোগ্য প্রযোজনা 2 শতাধিকবারও মঞ্চস্থ হয়েছে। তার মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, নটনের জন্য শোক, রাজা ইদিপাস, নুরুদ্দিনের সারা জীবন, শিশুতীর্থ, বিসর্জন, 1084 মা, বন্ধুর জন্য বিজ্ঞাপন, অবিশ্বাসী সময়ের গান, বন্ধ ঘরের আগুল ভাঙো, অন্তর্যাত্রা, ব্রুন, তথাগত, নীরা, রাজার চিঠি, মনে রেখো নীলাঞ্জন, নিদাঘের রৌদ্র তাপে একা, তবুও সেই দিন, অন্তর্গত, এগুলো উল্লেখযোগ্য। ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায় তার প্রতিষ্ঠিত আবৃত্তি সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। 2024 সালের 5 এবং 6 জুন কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে 2 দিনব্যাপী আবৃত্তি উৎসবের মধ্য দিয়ে শুরু হয় কথার 4 দশক পূর্তি উৎসবে এবং তারই ধারাবাহিকতায় কথা ঢাকা সহ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগীয় শহরে
আবৃত্তি উৎসবের আয়োজন করে চলেছে। ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নাট্য দলে মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে আন্তিগোনে, ইদিপাস, রক্তকরবী, রাজা, বিষ বৃক্ষের বীজ, অভিশপ্ত নগরী, বিসর্জন, প্রথম পার্থ, অলিক বাবু, জয়সা কা তৈসা, ডাকঘর, সধবার একাদশী, একেই কি বলে সভ্যতা, বুড়ি শালিকের ঘাড়ে রোম, বানরের পা ইত্যাদি অন্যতম। এছাড়াও তিনি পোশাক, রূপসজ্জা, আলোক ও মঞ্চসজ্জা এবং থিয়েটারে শিল্প নির্দেশক হিসেবে অসংখ্য কাজ করছেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকারদের বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমায় তিনি তার দক্ষ অভিনয়ের স্বাক্ষরও রেখেছেন। উল্লেখযোগ্যভাবে বলতে হয় তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতি, রাবেয়া, লালন, টোকন ঠাকুরের রাজপুত্তুর, গৌতম ঘোষের মনের মানুষ, সাজেদুল আওয়ালের ছিটকিনি এবং রফিকুল বারী চৌধুরীর বাংলা মায়ের দামাল ছেলে অন্যতম। বর্তমানে ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ে অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। পূর্ববর্তী সময়ে তিনি দীর্ঘকাল বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবৃত্তি শিল্পে অসামান্য অবদানের জন্য ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায় 2021 সালে পেয়েছেন বাংলাদেশের প্রথমবারের মতো আবৃত্তি বিষয়ে সম্মানজনক 21 পদক, যেটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। পেয়েছেন কবি মাহবুবুল আলম স্মৃতি পুরস্কার এবং নরেন বিশ্বাস স্মৃতি পদক। ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায় আমাদের আবৃত্তির পথ প্রদর্শক। আলোকবর্তিকা হয়ে সুস্থ সুন্দর থাকুন আরো দীর্ঘকাল। শুধু দর্শক, চলুন তাহলে ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তিতে মোহিত হই আজকের এই সুন্দর সন্ধ্যায়। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পড়ে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরারও খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশেরও মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়েরও বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকেই স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। সুধীমণ্ডলী, দেশ বন্দনা দিয়ে কাজী নজরুল ইসলামের এই যে রচনাটি, এটি একটি গান, কিন্তু এটা আমরা মাঝে মাঝে আবৃত্তিও করি দলবল সহ। আপনাদের সবাইকে অভিনন্দন, নমস্কার, আদাব আরজে, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। আজকের এই যে বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি যে আয়োজন করেছে এবং কখন আবৃত্তি চর্চা কেন্দ্র আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, আমি অত্যন্ত আপ্লুত এবং
খুব ভালো লাগছে যে সিঙ্গাপুরের যারা বোদ্ধা দর্শক যারা আজকে এখানে এসেছেন শুধুমাত্র আবৃত্তি শোনার জন্য, আমি আপনাদের সবাইকে অভিবাদন জানাই এবং নমস্কার জানাই। সুধীমণ্ডলী, আজকে আমি বেশ কিছু আবৃত্তি করব, তো তার কিছু প্রেক্ষাপট এবং সেগুলোর কিছু কথাও হয়তো বলবো। প্রেক্ষাপট বলতে গিয়ে প্রথমেই এই কবিতার পরে রবীন্দ্রনাথের দুটি কবিতা আমি আবৃত্তি করছি পরপর। প্রথমে এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর ঝাঁক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের ক্ষেতে যখন তিসি ধরে, মোদের ক্ষেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণা হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, যে কবিতায় রবীন্দ্রনাথ তার প্রিয়াকে প্রিয়তমাকে যেভাবে কল্পনায় দেখেছেন সেইভাবেই তাকে আসতে বলছেন। রূপসজ্জার দরকার নেই, প্রসাধনের দরকার নেই, আমি যেভাবে তোমাকে দেখেছি সেইভাবেই তুমি চলে এসো। এই হচ্ছে কবিতার আখ্যান, চিরায়মানা। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিধে না হয় বাঁকা রবে। নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। ভয় করো না অলক্ত রাগ, মুছে যদি মুছিয়া যাক। নূপুর যদি খুলে পড়ে, না হয় রেখে এলে
ক্ষেপ করো না, মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হ্যারো গো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে। ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে, হ্যারো গো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে। প্রদীপ খানি নিভে যাবে, মিথ্যে কেন জালো? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কিনা আছে? তরল তব সজল দেখি মেঘের চেয়ে কালো, আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো। কাজল দিতে প্রদীপ খানি, মিথ্যে কেন জালো? এসো হেসে সহজে বেশে আর করুণা সাজ, গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণের নাই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। এরপরে যে কবিতাটি আমার নির্বাচন সেটা হচ্ছে জীবনানন্দ দাশের। আপনারা অনেকেই সেই কবিতা শুনেছেন, কিন্তু আমার এটা ছোটবেলা থেকেই, একদম অনেক ছোটবেলা থেকেই যখন আকাশবাণীতে এই আবৃত্তি শুনেছি তখন থেকে এটা আমার সেই মনে গেঁথে রয়েছে। এখনো পর্যন্ত সেটা বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করে থাকি। কবিতাটি হচ্ছে 8 বছর আগে একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে, নিয়ে গেছে দাঁড়িয়ে। কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল? লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি? রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের বুকে ঘাড় গুঁজি, আধার খুঁজির বুকে ঘুমায় এবার। কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের কৃবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবু তো পেঁচা যাকে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদে বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে প্রধান আধারে
তুমি অশ্বত্থের কাছে গিয়েছিলে তবু একা একা, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই চেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি পড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক তুই একটা ইঁদুর এবার। জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ তোমার অসহ্য বোধ হলো। মর্গে হৃদয় জুড়ল, মর্গে কুমোটে থেঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু মৃতের গল্প। কোন নারীর প্রণয় ব্যর্থ হয় নাই, বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাওয়াতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানে। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দুই একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। এরপরে আবার একটা রবীন্দ্রনাথের কবিতা, একটু দীর্ঘ কবিতা, যদিও আপনারা শুনেছেন এই কবিতাটি। যদি শুনে থাকেন, বলাকা কাব্যগ্রন্থের এই কবিতাটি, নাম হচ্ছে ঝড়ের খেয়া। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাস ঝটিকার মেঘ, ভূতল গগন, মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরেই তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল, এবারের মতো হলো শেষ। পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না। বঞ্চনা বাড়িয়া উঠে, ফুরায় সত্যের যত পুঁজি। কান্ডারি ডাকিছে তাই বুঝি, তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পাড়ি। তাড়াতাড়ি
তাই ঘর ছাড়ি, চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি। নূতন উষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কতবার। এ কথা সুধায় সবে, ভীত আর্ত রবে, ঘুম হতে অকস্মাৎ জেগে। ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয় ঠেকেছে আলো, জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে। দিগন্তে ফেনায় উঠে ঢেউ, তারই মাঝে ফুকারে কান্ডারি। নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। বাহিরিয়া এলো কারা? মা কাঁদিছে পিছে, প্রেয়সী দাঁড়ায় দ্বারে নয়ন মুদিছে। ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে। ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল। যাত্রা করো, যাত্রা করো যাত্রী দল। উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি। কোথায় পৌঁছিবে ঘাটে, কবে হবে পার? সময় তো নাই শুধাবার, এই শুধু জানিয়াছে সার। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি। টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল। বাঁচি আর মরি, বাহিয়া চলিতে হবে তরি। এসেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। অজানা সমুদ্র তীর, অজানা সে দেশ, সেথাকার লাগি উঠিয়াছে জাগি। ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচন্ড আহ্বান। মরণের গান উঠেছে ধনিয়া পথে, নবজীবনের অভিসার। ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত সুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠিছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবে তরি সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। হে নির্ভীক, দুঃখ অভিহত, ওরে ভাই কার নিন্দা করো তুমি? মাথা করো নত, এ আমার, এ তোমার পাপ। বিধাতার পক্ষেই তাপ বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায়। ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়। লোভীর নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ। জাতি অভিমান, মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান। বিধাতার বক্ষ আজি বিদিরিয়া, ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া। ভাঙিয়া পড়ুক ঝড়, জাগুক তুফান, নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান। রাখো নিন্দাবাণী, রাখো আপন সাধুত্ব অভিমান। শুধু এক মনে হও পার, এ প্রলয় পারাবার। নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে। অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে, পলে পলে মৃত্যু করে লুকা চুরি। সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা, সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রু। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়। এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ। শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে। সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুঝে। পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায়। অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়। তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে। মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে, লক্ষ লক্ষ নক্ষত্রের মতো। বীরের রক্ত স্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। স্বর্গ কি হবে না কেনা, বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ।
রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চূর্ণিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। এরপরে আমার যে নির্বাচন সেটা আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, আমরা সবাই জানি বিদ্রোহের কবিতা, প্রেমের কবিতা, প্রেমের গান, নজরুলের এসব জিনিসই আমরা শুনেছি। কিন্তু এবার একটা কবিতা শোনাই, খুব আপনারা হয়তো বা কম শুনেছেন, একটু বেশ মজার। কিভাবে এই ধরনের একটা কবিতা তিনি লিখেছিলেন সেটাই আমি ভাবি, এবং এটা অনেক আগে কাজী নজরুল ইসলাম এই কবিতাটি যখন লেখেন তখন এটা আধুনিকী, এই ব্র্যাকেটে লিখেছেন আধুনিকী, একটু মজা করে আর কি। নামটা হচ্ছে কবির মুক্তি। মিলের খিল খুলে গেছে, কিলবিল করছিল, কাঁচুমাচু হয়েছিল কেঁচোর মতন, পেটের পাকে কথার কাতুকুতু। কথা কি কথক নাচ নাচবে চৌতালে ধামারে, তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে, তালের বাধাকে কুঁতিয়ে কুঁতিয়ে। এই যা মিল হয়ে গেল, ও তালতলার কেটদানি দুত্তর। মুরগি ছানায় চিলের মতন, টেকো মাথায় ঢিলের মতন পড়বে এইবার কথার বান্ডিল। ছন্দ এবার কন্ধ কাটা পাঁঠার মতন ছটফটাবে, লটপটাবে লুচির লেচির আটার মতন। অক্ষর আর যক্ষর টাকা গোনার মতো গুনতে হবে না, অঙ্ক লক্ষ্মীর ভয়ে কাব্যলক্ষ্মী থাকতেন কুঁকড়োর মতো কুঁকড়ে। ভাবতেন মিলের চিল কখন দেবে ঠুকরে, আবার মিল। গঙ্গার দুধারে অনেক মিল, কটন মিল, জুট মিল, পেপার মিল, মিলের অভাব কি? কাব্যলোকে মিল থাকবে কেন? ওকে ধুলোর সঙ্গে মিলিয়ে দাও, ওখানেও যে মিল আছে। ধুলো যদি কুলোয় যায়, চুলোয় যায়, হুলো ভুলোয় যদি ল্যাজে মাখে, ল্যাজ কেটে পেড়ে করে দেবে। এড়ে দামড়া আছে কি? আবার মিল আসছে, মুশকিল আসান। অঙ্কলক্ষ্মীকে মানা করেছিলাম মিলের শাড়ি কিনতে, অঙ্কলক্ষ্মীর জ্বালায় পঙ্কলক্ষ্মী পদ্ম আর ফোটে না। তা বলতে গেলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। এই কবিতা যদি পড়ে গায়ের ধানি লঙ্কা ঘষে দেবে। আজ যে বিনা প্রয়াসেই অনুপ্রাসের পাল পেয়েছি দেখছি, মিল আসছে যেন মিলানের মেলায় মেমের ভিড়। না, কবিতা লিখি। তাকে দেখেছিলাম আমার মানসিকে, ভেটকি মাছের মতো চেহারা, আমাকে উড়ে বেহারা মনে করেছিল। শাড়ির সঙ্গে যেন তার আড়ি, কাঁখে হাঁড়ি, মাথায় ধামা, জামা ব্লাউজ সেমিজ পরে না। দরকারি বাকি তরকারি গেছে, সরকারি ষাঁড়ের মতন নাদুস নুদুস, চিচিঙ্গের মতন বেনি দুলছিল। সে যে দেশে, সে দেশে আঁচলের চল নাই, চলেন গজগমনে, পায়ে আলতা নাই, চালতার রং। নাম বললে আজুলি, আমি বললাম দা তুমি কাজুলি। হাতে চুড়ি নাই, তুড়ি দেয় আর মুড়ি খায়, গলায় হার নাই, ব্যাগ আছে, পায়ে গোদ। আমি বলি প্যাকোটা সুন্দরী, গান গাই ওগো মরমিয়া। ও ভুল শোনে, ও গায় ওগো বড় মিয়া। থাকতো হাতে ইয়ার গান, ও গায়ে গেঁয়ো সুরে চাপা ফুল কেয়ার গান। দাঁতে মিশি, মাঝে মাঝে পিসি বলতে ইচ্ছা করে। ডাগর মেয়েরা আমাকে যে হাঙর ভাবে, হৃদয়ে বাঁকুড়ার দুর্ভিক্ষ। ভিক্ষা চাই না, শিক্ষা দিয়ে দেবে, তাই ধরেছি রক্ষাকালীর চেড়িকে।
নেংটির আবার বকেয়া সেলাই, কবিতা লেখার মশলা পেলেই হলো, তা নাই হলো গরম মশালা। না, ঘুম আসছে, রান্নাঘরের ধুম আসছে, বউ বলে নাক ডাকছে, না শাঁখ ডাকছে, আবার মিল আসছে, ঘুম আসছে, ঘুম আসছে, দুম্বা ভাড়ার দুম আসছে। এইবার একটু অন্যরকম, মহাকবি কালিদাসের নাম আপনারা শুনেছেন। তিনি লিখেছিলেন মেঘদূতম। সেখানে এই আষাঢ়ের কথা, দুটো পর্ব আছে, অনেকগুলো শ্লোক আছে সেখানে সংস্কৃতে। সেই শ্লোকগুলো আমি দুটো তিনটে শ্লোক একটু সুরে, চ্যান্টিং বলে আর কি, সুর করে করার চেষ্টা করি আর কি মাঝে মাঝে। তো সেটা শোনাতে চাই, কিন্তু তার আগে বলি যে যক্ষ, যিনি ধন রত্নের দেবতা প্রধান, তিনি তার প্রভুর অভিশাপে অভিশপ্ত হয়েছিলেন এবং তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। তিনি সেই নির্বাসনকালে তার স্ত্রী হিমালয় পর্বতমালার কৈলাসে অলকাপুরীতে তার অপেক্ষায় বসে আছে। সেই পূর্ব মেঘকে ডেকে বলছে যে তুমি আমার কথা গিয়ে তাকে বলো যে আমি তার কাছে যাব যথাসময়। তো সেই নিয়েই আর কি আমি শুধু চ্যান্টিংটা করছি। कश्चित् कन्ता विरह गुरुणा स्वाधिकार प्रमत्तः शापेन स्तन गणित महिमा वर्षभक्तेन भक्तुः यक्षश्चक्रे जनकतनयास्तान पुण्यदकेषु स्निग्धच्छायातरुषु वसति रामगिर्यश्रमेषु तस्मिन्नत्रौ कतिचिदबलविप्रयुक्तः स अमि नीत्वामासन् कनकवलयभ्रंशरिक्तप्रकष्ठ आषाढस्य प्रथमदिवसे मेघमश्लिष्टसानुं बप्रक्रीडा परिणतगजप्रेक्षणीयं ददर्श। तस्य स्थित्वा कथमपि पुरः कौतुकाधानहेतरन्तर्वश्वश्चिर मनुचर राजराजस्य दत्तौ मेघलोके भवति सुखिनोपन्नथावृत्तिचेतः कण्ठश्लेषप्रणयिनी जनकीं पुनरदूरसनस्थे कश्चित् कन्ता विरहगुरुणा स्वाधिकार प्रमत्तः कश्चित् कन्ता विरहगुरुणा स्वाधिकार प्रमत्तः। থেকে একটা অংশ ছিল প্রস্তাবনা। এখানে
নুরুলদিন সে আপনার বাবাকে নিজের চোখে কিভাবে মরে যেতে দেখেছে সেটাই কিন্তু সে বলছে, একটা স্বগত সংলাপ, এটাকে বলে মনোলগ। সেই মনোলগটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা রংপুরের ভাষায় কিছুটা মডিফাইড, একটু সহজবোধ্য রংপুরের ভাষায় সৈয়দ হক ওইভাবেই লিখেছিলেন। তো সেই কথাটা অনেকদিন পরে মনে পড়ছে, তার বাবার ওই মৃত্যু দৃশ্যের কথা। সেটা কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন পূর্ণিমা নয়, মাথার উপরে সূর্য নিঠালি যায়। তখন নুরুলদিন নিতান্ত চ্যাংড়ায়, ৮-১০ বছরে মক্তবেতে যায়, খায় দায়, ঘুরিয়া বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারা বেলা মাথায় ঝাঁপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল ছিঁড়ি দৌড়ি পলায়, নিশীথে এসে বাপের বগলে সুতি সুখে নিদ্রা যায়। কোন কোন নিশীথে স্বপনে দেখে নীল নীলক্ষায়, ধবল বকের ন্যায় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায়। একদিন হজর বেলায় মক্তবে এসে যাবে বলি কেতাব গুছায়। এই কালে বাপ তাকে ডাক দিয়া কয়, বাপরে নুরুলদিন, আইজের দিন মক্তবে না গেলু হয়, মোর সাথে মাঠে যাবো বাপ। শুনিয়া নুরুলদিন দেয় ৩ লাখ, মক্তবে না যাও যদি পড়াশোনা মাপ, ওস্তাদের হাত হতে বাঁচি গেল কাল, মাঠ হতে যতে ইচ্ছা ভর্তি কর ভর্তি দিনমান, বাপের আগতে তাই নাচি নাচি যায়, নাঙল ধরিয়া কান্ধে বাপ তার আসিয়া পৌঁছায়। মাঠতে আসিয়া বাপ, মনে আছে আজিও বেটার কেমন অসীম গলা, সন্মন যেন অন্য কার। গলা ধরি কয় বাপ, একটি আয় কাছে, ডাকে বেটাকে বলিতে, পারবো না রে নাঙল ঠেলিতে, ঠেলিব নাঙল আজি বাপেও বেটায়। আয় বাপ আয়, জোয়ালে বলো তবে জুতি দাও বাবা, আর কেমনে শোষিত হয় আগতে শিখাবা, একবার দেখিলেই পারিব নিশ্চয়। বড় ভর্তি তিলেক দেরিও তার সত্য না হয়, নাঙল শোষিবে এও মজাদার বলি মনে হয়। হঠাৎ নুরুলদিন দেখিবার পায়, দেখিয়া তার তাই হয়ে যায়, দেখিবার পায় বাপ তার নিজ কান্ধে জোয়াল তুলিল, জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল, বলিল নুরুলদিন বেসহীন, এ কি হয় কণ্ঠে বলো, বাপ আজি হতে নাঙলের নূতন বলো। আবার নুরুলদিন কান্দিয়া শুধায়, বাপ চান তুমি কেন, বলো তো কোনঠায়। বল তো নাই বাপ, বেশিয়া নগদে রাজার খাজনা শোধ দিনু কোনো মতে। অস্থির বলিল বাপ, আয় বেলা হয়ে যায় বাপ, কান্দে না বাপ, হাতে নে নাঙল তুই, মুষ্টি ধরি জোরে দিবুসা, জোরে তুই শক্ত করি থাকিব কষিয়া, টানি টানি মুই যাম জমিন চষিয়া। আজিও নুরুলদিন স্পষ্ট সব স্পষ্ট করে দেখিবার পায়, মাথার উপরে সূর্য ঢালি যায়, একখান মরা গাছে স্তব্ধ মারি শকুন তাকায়, নিচে নাঙলের লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফাঁড়ি যায়, থর থর করি কাঁপে মুষ্টি তার, হাত থামি যায়, বাপ উল্টি থমকায়, বজ্জাতের ঝাড়, আবার থামিলে তোর ভাঙি দেব খাট। আবার নুরুলদিন নাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল টানি বাপসায় জমিন চষিয়া,
জমিন চষিয়া চলে বাপ্তার ভাঙিয়া কোমর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপহর। জোয়াল কান্ধেতে বাপ অকস্মাৎ পড়ি যায় জমির উপর, ঘাড় ভাঙি পড়িয়া সে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ। তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ স্যার, বাপ মোর। ভাগাড়ে অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বায়, মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়। স্তব্ধ মারি শকুনে তাকায়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়। নিচে দেখা যায় তখন নুরুল দিন দেখিবার পায়, পাপ নয় বলদ গড়ায়। পাও খিচি একবার স্থির হয়ে যায়, স্থির দৃষ্টি নূর নীলক্ষায়। শকুন ঝাপটি ওঠে দুরন্ত পাখায়, বড় স্থির বলদ পড়িয়া আছে, মানুষ নয়। উঠিল চিৎকার করি একবার নুরুল তখন, তখন নুরুল দিন শুনিল তখন, তখন সে শুনিবার পায় নিজেরও গলার স্বর বদলিয়া গেছে তার গরুর হাম্বায়। তখন তখন তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি ঢালি যায়। হঠাৎ শকুন পড়ি মাংস খুলি খায়। কোন কালে কত না অতীত কালে সেই একদিন এবার আমার এক বন্ধু কবি আমার সামনে বসে বসে কবিতা লিখে নিজে পড়তো, তা সেইখান থেকে শুনে আমার কয়েকটা কবিতা আমি বেছে নিয়েছিলাম। সে ওই আঞ্চলিক ভাষায় কবিতা লিখেছেন। তো কবিতাটা হচ্ছে মেয়েদের কথা, মেয়েদের যে কষ্টের দুঃখের কথা মেয়েরাই বলছে। মেয়ে এখন সেটা এত ভালো লেগে গেছে, তারপরে থেকে আমি বহু জায়গায় সেই কষ্টটা অনুধাবন করে আমি মঞ্চে অনেক জায়গায় আবৃত্তি করেছি। তো আপনারা শুনে দেখুন কেমন লাগে কবিতা। বেদনার পদাবলী, কবি মোস্তফা মীর। ক্ষুধার কসম লাগে, লোভ তুমি দেখায় না মাঝি। গতরে কাপড় নাই, আট প্যাট খায় মোরা বাঁচি। অহন নিশুতি রাইত, যাও মাঝি নাই ফিরে যাও, কোনদিন আসবে না। আসো যদি মোর মাথা খাও। আমার স্বামী গেছে ভিন দেশে বাণিজ্যের লাগি, তার তরে কান্দি আমি একলাই নিশিরাইতে জাগি। অবলা নারীর ব্যথা বুঝবা না তুমি ভিনদেশী, নবজৈবনের জ্বালা এক ঠাকুরের ছায়া বেশি। তাও তো পারি না বাসি, স্বামীর দিশিতে জবান আমার শরম লাগে, বুক কাঁপে ধড়ের লাহান। আশ্বিনে উঠবো ধান, স্বামী আইব ফিরা ঘরে, সাজায়া টিনের বাষ্প কত কথা মোর মনে পড়ে। না না মাঝি, হাত ছাড়ো, দেখা ফেলায় কেউ পাশে, কেমনে দেখামো আমি এই মুখ স্বামীর কাছে। পানির দোহাই লাগে, মাঝি তুমি ফিরা যায় নাই। অহনি ডাকবো পাখি, রাইট বুঝি শেষ হয়ে যায়। যখনই পড়বো মনে এই পথ দিয়া পাড়ি দিও, লক্ষা নদীর কাছে চুপি চুপি মোর কথা কইও।
ও সখী, ঘুমায় গেলি? বাঁশি ওই ডাকতেছে, শোন। চোখে যে আহে না ঘুম, আনসান করে মোর মন। আউলা বাতাস আয়া শীষ দেয়, ডর করে মোর। কথা যে কস না তুই, পোড়ামুখী ওইসে কি তোর? কি আর রইব মোর, আমি খালি দেখতাছি তরে। কৃষ্ণের লাইকা রাধা অন্তর ভাইটা জানি মরে। চুপ কর কালামুখী, এই কথা কইবি না মোটে। কপাল ভাঙছে যার, সুখ তার কোনদিন জোটে। আমার তো কেউ নাই, কোন পাপে পয়সা আছি আমি। বানের পানিতে গেছে দেবতার লাহান স্বামী। বাপের করছে খুন, বেজম্মা ডাকাইতের দল। লিরুদ্দেশে মা আমার এই শোকে ফালায়া সকল। ভাই নাই, বোন নাই, কেউ নাই লয় মোর নাম। পেটের ভাতের লিগা পরের বাড়িত করি কাম। বিধবার সুখ নাই, শখ নাই, পশুর পরাণ গতরে খাটায় খাবা। ঘুম যাবা গরুর লাহান, হাত পাও বান্ধা মোর। শখে পিড়িতে কাম নাই, সমাজ কলঙ্ক দিব, এই কথা কেমনে বুঝাই? গিয়া তার কও সখী, যেন সে অহনি ফিরা যায়। আমাকে ঘাটের কাছে কোন দিন বাঁশি না বাজায়। আসলে মোস্তফা মীরের আরেকটা কবিতাও আছে, অচেনা পথিক। এটাও আঞ্চলিক আবার শুদ্ধ প্রমিত ভাষায়। একটা পথিকের ভাবনা চিন্তা সেটা নিয়ে লিখেছেন। এটাও আমি আপনাদেরকে শোনাই, কারণ এটা খুব কম পঠিত। মনে হচ্ছে অচেনা পথিক যায় কোনখানে। মনে হয় মনে কোনো দুঃখ আছে। হাঁটতেছে, খালি হাঁটতেছে, টাকায় না কোনো দিক, যায় কোনখানে। আরে আরে শোনো, আমি এই গ্রামের ছেলে, বুঝলে? যাতেছি গঞ্জের বাজারে, পথে যদি খিদে পায় তাই কিছু রুটি আর গুড় সঙ্গে এনেছি। এসব এসব বসিয়ে ছায়া তলে, পাশেই তো ইচ্ছামতি। হাত মুখ ধুয়ে এসো, তারপর খাই আর শুনি কি দুঃখ তোমার মনে। কোনো দুঃখ নেই। আরে শোনো শোনো, দুঃখ নেই, বেশ ভালো, কিন্তু যাবা কোথা? যেদিকে দু চোখ যায়। আরে কয় কি, পাগল নাকি? আরে 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 শোনো 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 শোনো। হন হন করে দ্রুত আগে আগে হেঁটে চলে একলা পথিক। পিছে পিছে মূর্খ এক গ্রাম্য যুবক বিস্মিত কণ্ঠে শুধু ডাকে আর ডাকে। ক্লান্ত শ্রান্ত পথিকের প্রতি পদক্ষেপে দুঃখ ঝরে পড়ে। মনে হয় মৃত্যু অবধি সে থামবে না। অবশেষে পড়ন্ত বিকেলে সামনে পথের বাঁকে মিশে যায় পথিকের ছায়া। আর পথিকের দুঃখ এসে সঞ্চারিত হয় যুবকের মনে। ভাবে, কি এমন দুঃখ তার? সেও ভীষণ বিষণ্ণ মনে ধীরে ধীরে পথ হাঁটে। দূরে ইচ্ছামতি তীরে সূর্য ডুবে যায়।
এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন, তার লেখা একটা কবিতা, তিনি অনেক ইডিপাসের অনুবাদ করেছেন, তারপরে শেক্সপিয়ারের নাটকের অনুবাদ করেছেন। সেই শেক্সপিয়ারের নাটকের অনুবাদ করতে গিয়ে হ্যামলেটের যে কষ্ট, তার ভেতরের যে অন্তর্জ্বালা, সেইগুলো তার এই কবিতার মধ্যে দিয়ে বলছে। হ্যামলেট তার বন্ধু হোরেশিওকে ডেকে বলছে, বন্ধু, মৃত্যুর তীর থেকে জীবনের সুস্থির প্রতিভূত তোমাকে বিদায়। তরঙ্গ সংকুল ওই সমুদ্রের নীল উর্মিমালা ডাকছে আমাকে, তার শীতল আঁচল দেখো প্রসারিত হয় জননীর স্নেহাকুল বাহুর মতন। ওফেলিয়া দিগন্তের চৌকাঠে সাজিয়েছে ফুলদোলা বিবাহ বাসর। আমি যাই, তুমি থাকো। জীবনের দুর্বিষহ ভার বাষ্পাকুল পৃথিবীর শ্বাসরোধী চন্দ্রা তপতলে বয়ে যাও আরো কিছুদিন। এ দুঃখীকে ভালোবেসে কিছুটা সময় তুমি টেনে নিও বিষাক্ত নিঃশ্বাস। প্রাচীরিত এলসিনোর রইল তোমার, জীবনের ফুল্ল হাসি ফুল ফোটানো হলো না, তাই অনিঃশেষ ঘৃণার ফুৎকারে নিবালাম এই দ্বীপ। আকাশের চন্দ্র মল্লিকার নিবিড় সুবাসে ঘেরা আলোকিত ঘরে চলে যায়। মরণ এমন দেশ যার ধূম্র আলিঙ্গন থেকে ফেরে না পথিক কোনো। ফিরব না আমি কোনোদিন তোমাদের রাজপথে, তোমাদের প্রাসাদের নিভৃত কন্দরে। আমার ঘৃণার হাসি, আমার বিষণ্ণ মুখের উন্মাতাল উচ্চারণ তরঙ্গিত হবে না তো আর কোনোদিন। মৃত্যুর সমন হাতে ওই যে দাঁড়িয়ে আছে ক্ষমাহীন দূত। আর তো সময় নেই হোরেশিও তোমাকে বলার কোন দুঃস্বপ্নের প্রেত এতদিন তরবারি হাতে আমাকে তাড়ালো, কোন অন্তর্যামী বিষাদের সাপ দংশনে আহত করে পাঠালো আমাকে দূর গহন আধারে। দেখেছি পিতার মুখ অন্ধকার প্রাসাদ প্রাকারে ডেকে যায়। হ্যামলেট, ব্যর্থ তুই, তরবারি তোর কান্নার শিশিরে শুধু ক্ষয় প্রাপ্ত ধারহীন মরিচার গ্রাস। জননীর শ্বেত শুভ্র বসনের উড়ন্ত আঁচলে এখনো পাপের দাগ, কামুকের ইচ্ছার নিশান। সব গেছে, দুঃখ নেই, অভ্রভেদী শুধু মনস্তাপ। পশ্চাতে গেলাম ফেলে কালিমাখা আহত সম্মান। তোমাকে বলতে হবে হোরেশিও অবিশ্বাসী মানুষের কাছে আমার দুঃখের কথা। আমি এক বিশ্বস্ত তরুণ, গ্রন্থিহীন সময়ের অপাপ শিকার। আমি শুধু সারাক্ষণ ঘৃণার জটিল জাল ছিন্ন করে অবিনাশী প্রেম খুঁজলাম।
সর্বাঙ্গে বিষের দাহ, মৃত্যু তো জীবনের পরম বান্ধব। তাই তুমি ব্যর্থ আজ হরেশিও, পারবে না অস্তিত্বের বিষ আকণ্ঠ গেলাতে আর। তোমাদের রঙ্গমঞ্চ তাই বুকের বঞ্চিত আশা, রক্তবর্ণ পিপাসার পিতৃপ্রেম সখা, সকলই গরল শুধু, সব কিছু অস্তিত্বের মোহন শিকল ছিন্ন করে চলে যায়। বাকিটুকু শুধু নীরবতা। এর পরের কবিতা আমি কোনো ঘোষণা দিচ্ছি না, আপনারা বুঝে নেবেন। সেটা হলো 1971 সাল, নিউ ইয়র্কের ম্যানহাটনে মেডিসন স্কোয়ারে রবিশঙ্কর, জর্জ হ্যারিসন এরা কনসার্ট ফর বাংলাদেশ করেছিল। সেই নিয়ে আমাদের কবি তারিক সুজাত একটা কবিতা লিখেছে, মেডিসন স্কোয়ারের অবিনাশী মুখ। কে ডাকে অমন স্বরে বাংলাদেশ বাংলাদেশ, যেন স্নেহময়ী মা অজানা আশঙ্কা বুকে নিয়ে ডাক দিচ্ছে সন্তানের প্রিয় নাম ধরে। জর্জ হ্যারিসন রবিশঙ্করের বন্ধুত্বের প্রগাঢ় আহ্বানে ওড়ে বেদনার স্বরলিপি। বাংলা ধুনে ডুকরে ওঠে অবরুদ্ধ পাড়াগাঁর নিঃসঙ্গ কোকিল। বব ডিলানের গিটারের সুরে সুরে প্রমত্ত পদ্মার ঢেউয়ের মতো দেশে দেশে রণাঙ্গনে জয় বাংলার জয়ধ্বনি। আল্লাহ রাখার তবলার বোল, আলী আকবর খান আর কমলা চক্রবর্তীর বিষণ্ণ আঙুলের স্পর্শনে কথা বলে ওঠে বনগাঁর শরণার্থী শিবির। সুরের শিখায় জাগে এরিক ক্লেপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, রিঙ্গো স্টার। মেডিসন স্কয়ার, মেডিসন স্কয়ার। শ্রোতার সারিতে অগণন মুখ, ঝলমলে আলো আর সূর্য দালান সেজেছে সেদিন ভিন্ন এক সাজে। মুক্তি পাগল তরুণ শিক্ষার্থী, ওয়াল স্ট্রিটের স্টক ব্রোকার, মেসির বিক্রয় কর্মী, কারখানার শ্রমিক,
কবি, লেখক, শিল্পী, শিক্ষক, বুদ্ধিজীবী, পার্কের একাকী বেঞ্চ, ল্যাম্প পোস্ট, গলিত লাভার মতো গাড়ির হেডলাইট থেকে গড়িয়ে পড়া অবিরাম আলোর স্রোত, শরণার্থী, হিপ্পি, ভবঘুরে সব মুখ এক হয়ে মিশে গিয়েছিল অভিন্ন সুরে। ম্যানহাটন কথা বলে উঠেছিল অন্য এক স্বরে, বাংলাদেশ, বাংলাদেশ। তোমার জন্মের ঘোষণায় সুরে সংগ্রামে লেখা হয়েছিল ঘুম ভাঙানিয়া গান, কনসার্ট ফর বাংলাদেশ, যতুগৃহে জীবনের জয়ধ্বনি। ক্ষুধার অনলে পুড়ে শূন্য থালা হাতে বসে থাকা শিশুটির বেদনার্ত মুখ, পোস্টারে পোস্টারে শোভিত মেডিসন স্কয়ার গার্ডেন, তুমিও আমার অভ্যুদয়ের সাথী, অগ্নিঝরা মার্চ, বিজয়ের ডিসেম্বরে মিশে আছে শিল্প সংহতির আরো একটি স্বর্ণালী দিন। রোদ ঝলসানো রোববার, ঘড়ির কাঁটাগুলো এফোড় ওফোড় হয়ে গেঁথে আছে দুপুর 2:30 থেকে রাত 8টায়। মেডিসন স্কয়ার, মেডিসন স্কয়ার, তুমিও আমার রেসকোর্স, আমার পল্টন ময়দান। সেই সব অবিনাশী মুখ, যুদ্ধ যুদ্ধ দিনের আমাদের মুক্তির আর এক ঠিকানা। 1 আগস্ট 1971 তোমাদের সুরে সুরে কণ্ঠস্বরে বিশ্বময় আমারই বাংলাদেশ যাবে। এবার আমরা একটু প্রসঙ্গান্তরে যাই। আপনারা জানেন কলকাতায় বাংলা সাহিত্যের 3 দিকপাল কবি, শরৎ কুমার মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়। এরা 3 জনেই খুব ভীষণ বন্ধু। তো এদেরই কিছু মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সময় কেটেছে, বিভিন্ন আড্ডায়, গল্পে, চলা ফেরায়। শক্তির একটা কবিতায় সেরকম কিছু আছে। তার আগে বলি, এই শক্তি চট্টোপাধ্যায় তার সামনে বসে তার কবিতা নিজে পড়েছে, আমি শুনেছি। তারপরে বসন্ত উৎসবে গিয়েছি শান্তিনিকেতনে, সেখানে পূর্বপল্লীর যে গেস্ট হাউস, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, সেখানে উনি উঠেছেন দোতলায়, আমি নিচের তলায় ছিলাম। আমরা একসাথে বসে সেদিন ওখানে যে খাবার ঘর, সেখানে খাবার খেয়েছি। রাতের বেলায় তিনি চলে গেলেন ওই দিনই। পরদিনই ওই বসন্ত উৎসবের শেষ দিন, আগের দিনই শেষ, আমরা যাবো, টিকিট করা আছে। তার মৃতদেহ নিয়ে আমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে বেলা 1টার গাড়িতে গেলাম এবং তার মৃতদেহ হাওড়া স্টেশনে যখন নামানো হলো, কবি, আবৃত্তি শিল্পী এবং তার অনুরাগী ভক্তবৃন্দ সবাই স্টেশনে দাঁড়ানো। মৃতদেহ কবি শক্তি চট্টোপাধ্যায় তাকে স্যালিউট করেছে সেদিন কত শত লোক। তো যাই হোক, মানে এই কবিতার নানান গল্প আছে, তাতে একটা কবিতা আমাকে খুব মজা লাগে। তো সেই মজার কবিতাটা মধ্যরাতের কবিতা। আপনারা বুঝতেই পারছেন, কবিতার নাম হচ্ছে সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটতে
ফুটপাত বদল হয় মধ্যরাতে। বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতরে বুক, আর কিছু নয়, আরো অনেক কিছু। তারও আগে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশে ফুটপাত বদল হয় মধ্যরাতে। বাড়ি ফেরার সময় বাড়ির ভিতরে বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতরে বুক, আর কিছু নয়। হ্যান্ডস আপ, হাত তুলে ধরো, যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায়। কালো গাড়ির ভিতরে আবার কালো গাড়ি, তার ভিতরে আবার কালো গাড়ি, সারবন্দি জানলা, দরজা, গোরস্থান, ওলট পালট কঙ্কাল, কঙ্কালের ভিতরে সাদা ঘুণ, ঘুণের ভিতরে জীবন, জীবনের ভিতরে মৃত্যু। সুতরাং মৃত্যুর ভিতরে মৃত্যু, আর কিছু নয়। হ্যান্ডস আপ, হাত তুলে ধর, যতক্ষণ না পর্যন্ত কেউ তোমাকে তুলে নিয়ে যায়, তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে, কিন্তু অন্য গাড়ির ভিতর, যেখানে সব সময় কেউ অপেক্ষা করে থাকে পলেস্তারা মুঠো করে বট চারার মতো। কেউ না কে, যাকে তুমি চেনো না, অপেক্ষা করে থাকে পাতার আড়ালে শক্ত কুঁড়ির মতন, মাকড়সার সোনালি ফাঁস হাতে মালা তোমাকে পরিয়ে দেবে। তোমার বিবাহ মধ্যরাতে যখন ফুটপাত বদল হয়, পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ। মনে করো গাড়ি রেখে স্টেশন দৌড়চ্ছে, নিবন্ত ডুমের পাশে তারার আলো। মনে করো জুতো হাঁটছে, পা রয়েছে স্থির, আকাশ পাতাল এতল বেতল। মনে করো শিশুর কাঁধে মরার পালকি ছুটেছে নিমতলা পরপারে, বুড়োদের লম্বা লম্বি বাসর ঘড়ি না। সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়। তখনই পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে। বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতর বুক, আর কিছু না। 1971 সালে আমরা, আপনারা জানেন, বাংলাদেশে চুকনগর বলে একটা জায়গা আছে, সেখানে একটা ম্যাস কিলিং হয়েছিল এবং সেই 1 লাখ থেকে 1.5 লাখ লোক কিন্তু ওই যে বহরে ছিল। ওই চুকনগরে পাকিস্তানি আর্মি এসে পৃথিবীর সব থেকে স্বল্পতম সময়ে সব থেকে বেশি মানুষকে খুন করেছিল প্রাস ফায়ারে। 12,000-এর মতন মানুষ সেদিন মারা গিয়েছিল। পাশেই ভদ্রা নদী, সেই ভদ্রা নদীর জল সেদিন লাল হয়ে গিয়েছিল। এবং এই বহরের সাথে আবার সকালবেলায় এই পাকিস্তানি আর্মির কনভয় যখন আসে, তার একটু আগে আমরা বেরিয়ে গেছি, মানে ওই ইয়ের মধ্যে, গুলির মধ্যে পড়িনি, কিন্তু কিছুক্ষণ পরে আমরা মাইকেলের সেই কপোতাক্ষ নদের কথা আপনারা শুনেছেন, সেই কপোতাক্ষ নদের পাড়ে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সব। তো সেই কপোতাক্ষ নদের পাড়ে যখন বসে আছি, দেখি যে গুলি মাখা আহত, রক্ত ঝরে পড়ছে, সেই সব কাঁধে করে লোক নিয়ে বয়ে নিয়ে আসছে, এরকম সব সেই দৃশ্য আমার চোখের সামনে, সেগুলো দেখেছি। এটা তো চুকনগরের কথা গেল, কিন্তু যে সাংবাদিক আমেরিকা থেকে এসে সুনীল গঙ্গোপাধ্যায়কে সাথে করে নিয়ে এই বনগাঁর যে শরণার্থী শিবির, যে যশোর রোড সোজা বেনাপোল হয়ে আপনারা যারা গেছেন, যাদের ধারণা আছে, তখন ওই
যশোর রোড বৃষ্টির সময় কাদা মাখা, তখন এত পাকা ছিল না। আমি পরবর্তীতে ওই বনগাঁর শরণার্থী শিবির, কল্যাণীর শরণার্থী শিবির, এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। তো সেই অ্যালেন গিন্সবার্গ কি করে একেবারে ছবিগুলো দেখেছেন আপনারা সবাই জানেন। এই সুনীল গঙ্গোপাধ্যায় এটার অনুবাদ করেছেন এবং আপনারা গানটাও শুনেছেন মৌসুমী ভৌমিকের কণ্ঠে। সেটা আবৃত্তি করে একটু শোনাবো আপনাদেরকে। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল, যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান, এই কালো রাত কবে হবে শেষ। শত শত মুখ হায় ৭১ যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। সময় চলেছে রাজপথ ধরে, যশোর রোডেতে মানুষ মিছিল। সেপ্টেম্বর হায় ৭১, গরু গাড়ি কাদা রাস্তা পিছিল। লক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়। ঘরহীন ভাসে শত শত লোক, লক্ষ জননী পাগলের প্রায়। রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু, পেটগুলো সব ফুলে ফেপে ওঠে। এইটুকু শিশু, এত বড় চোখ, দিশেহারা মা কার কাছে ছোটে। সেপ্টেম্বর হায় ৭১, এত এত শুধু মানুষের মুখ, যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন, ফসলের মাঠ ফেলে আসা সুখ। কার কাছে বলি ভাত রুটি কথা, কাকে বলি করো 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 ত্রাণ, কাকে বলি ওগো মৃত্যু থামাও, মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ। কাঁদো কাঁদো তুমি মানুষের দল, তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা, জননীর কোলে আধ পেটা শিশু, এ কেমন বাঁচা বেঁচে মরে থাকা। ছোট ছোট তুমি মানুষের দল, তোমার ঘরেও মৃত্যুর ছায়া। গুলিতে ছিন্ন দেহ মন মাটি, ঘর ছেড়েছে তো মাটি মিছে মায়া। সেপ্টেম্বর হায় ৭১, ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে। যশোর রোডের দুধারে মানুষ, এত এত লোক শুধু কেন মরে। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 শিশু মরে গেল যশোর রোডের যুদ্ধক্ষেত্রে। ছেঁড়া সংসার সব এলোমেলো, কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমারু বিমান। এই কালো রাত কবে হবে শেষ। শত শত মুখ হায় ৭১, যশোর রোড যে কত কথা বলে, এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা
কলকাতা চলে। আসলে আমি যে নির্বাচন করেছি একটু বৈচিত্র্য, বিভিন্ন ভাব রসে, সেগুলো একটু এবার একটু অন্যরকম স্বাদ নেওয়ার চেষ্টা করব। সেটা আমাদের ঢাকা শহরে, একেবারে পুরনো ঢাকায়, সেখানকার লোকেরা যেভাবে শব্দ উচ্চারণ করে সেইভাবে কবিতা লিখেছেন রোকেয়া ইউসুফ। তিনি এই ঢাকারই কবি, তিনি পড়েনও ওই একই উচ্চারণে, ঢাকাইয়া উচ্চারণে, লেখাটাও এরকম। তো কবিতাটার নাম হচ্ছে বাইশ। গেছে কি চমৎকার দেখা গেছে, শিল্পী হগল আয়া করছে, হরেক রকম ফটু আঁকছে, জ্ঞান পাপীরা ঢুলবার লাগছে, ভাচন উচন কইবার লাগছে, ধোয়া উঠছে চায়ের কাপে, মজা লুটছে ফজার বাপে, হাইরে মজা লাইকা গেছে, জব্বর মজা লাইকা গেছে, হাইরে মজা লাইকা গেছে, জব্বর মজা লাইকা গেছে। কবির দলে আয়া পড়ছে, কান্ধে ঝোলা ঝুলবার লাগছে, জ্ঞানী গুণী ব্যাপক তার কত কাব্য কইবার লাগছে, হাইরে পীড়িত জৈমা গেছে, কি চমৎকার দেখা গেছে, ছোহাগ বানুর প্রেমের কলে জুম্মনালি ধরা খাইছে, হাঁচের বানুর ছাদের নাগর লোটা লয়া ভাইকা গেছে, কি চমৎকার দেখা গেছে, কি চমৎকার দেখা গেছে। রজা চাচা ভাববার লাগছে, রমজানের ঈদ আয়া পড়ছে, চড়া দামের পাগলা ঘোড়া আসমানে লাফ মারবার লাগছে, নগর ঢাকার রাস্তা ঘাটে জমের গিট্টু লাইকা গেছে, গরু গাদা হোমান হোমান, হায় রে আমার সোনার দাছে, কি চমৎকার দেখা গেছে, কি চমৎকার দেখা গেছে, কি চমৎকার দেখা গেছে। এইবার আমার এক কবি বন্ধু পশ্চিমবঙ্গে থাকেন, তিনি বাঁকুড়ার অধিবাসী, বাঁকুড়া জেলার, এবং এই বাঁকুড়ার ভাষাতেই কবিতা লেখেন। নাম হচ্ছে কবি দেবব্রত সিংহ, যাকে অনেকেই আপনারা দেখেছেন। এই কবিতার নাম হচ্ছে, এই আপনারা জানেন যে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এই 30শে জুন তারিখে সাঁওতাল পরগনার একটা প্রান্তে, সেখানে ভাগনা ডিহির মাঠ, সেখানে 10,000 সাঁওতাল সেখানে তারা শপথ নিয়েছিল, এবং তাদের দুইজন তরুণ নেতা যারা বীর, তারা সেকালে জোরদার জমিদার আর শাসক শ্রেণীর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এই লড়াই চালিয়েছিল। আর সেই বছরের 7ই জুলাই কুখ্যাত দারোগাকে হত্যা করে এই সাঁওতাল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সুদূর মানভূম থেকে মুর্শিদাবাদ পর্যন্ত। আপনারা জানেন যে দীর্ঘ 6 মাস ইংরেজ সরকার সেই বিদ্রোহ দমন করতে পারেননি। তারপর পরের বছর ইংরেজ সরকার এবং সেই জমিদার শ্রেণী, তারাই দুই নেতা তানু আর সিধুকে ধরিয়ে দেয়, এবং তারপর তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এবং এর স্ফুলিঙ্গ দিয়ে 2 বছর ঠিক পরেই 1857 সালে সিপাহী বিদ্রোহ, বাঁকুড়ার এই লক্ষ্মীসাগর গ্রামের বাসিন্দা ইনি দেবব্রত সিংহ, তার এই হামরা কানু হামরা সিধু। আমাদের সাল ফোড়ে ডালে, টুকে টুকে আগুন জ্বলে ধো 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 করে, চার কেলে ছেঁড়া টেনা গায়ে পরের ধনা গুলতে যায়, বুড়া বাপের হাড় গুলা কাঁপে,
ঠোক ঠোক করে। লিজের চোষা খেতে লিজের রোয়া ধানের লাগি কেউলা কাড়ে, ও শুকনা গাছের বুক ফাটে, শব্দ ছুটে, ও তুরা কারা কেনে হেব? মানুষ বটি মানুষ, হাজারে হাজারে দোলে দোলে মানুষ, লাখে লাখে মানুষ, মাটি আর পাথরের বুকে পড়ে থাকা খুনে ভিজা মানুষ। সেই মানুষ যারা একদিন দাঁতে দাঁত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে পাথুরে পারা বুকের গতর নিয়ে বুনা মাটির দেশে পাহাড়ে পাহাড়ে বুনে বুনে গুড়া পল্টনদের সাহাবদের কাছে ঝিঙ্গা গুলা বাঘের পাড়া গঙ্গায় বলেছিল, সালা ই দেশ আমার, ই মাটি আমার, তোরা আমার মাকে কাড়েছিস, আমরা তোদের জিউ নিয়ে ছাড়বো। সেদিন অত বড় পাহাড়া মাটি আর পাথুরা মাটির বুনা শাল গাছকে নিয়ে মাথার উপরে ওই নীল মেঘ ডেকে বলেছিল, কানু আমরাও তোদের সঙ্গে আছি রে, সিধু তোদের লাগে আমরাও জিউ দিব রে। হা হা দিবেন বটে, শয়ে শয়ে কালো কালো মানুষের জিউ, কত শত জোয়ান মরদের তাজা রক্তের জিউ, আর তাবাদে ধুকে পড়া কালো কালো মানুষের ই কাঁড় বাসের মিছিলে, ই পাহাড়া মাটির বিহান বিলার রোদে খুনের উৎসাহে দারোগার রক্তে ঝকঝক করে উঠল কানো সিধুর হাত। যে হাতের ছোঁয়ায় ই পাথুরা মাটির পুনা গায়ের কুলিতে কুলিতে পুনে পুনে ডহরে পাহাড়ে খোলাতে সবাই মেঘে ফটায় গঙ্গায় বলেছিল, সালা ই দেশ আমার, ই মাটি আমার, তোরা আমার মাকে কাড়েছিস, আমরা তোদের জিউ নিয়ে ছাড়বো। সেই গঙ্গান আমরা পাথুরে হয়ে গেছি হে, দেখছো নাই এগনাটে শ্যামল গাছ সব শুকাই গেছে, একটু জল পায় নাই, গাছ ছুড়কে আর ফুল ফুটলো নাই হে, একটা নাল ফুল ফুটলো নাই। তবু এখনো যখন শিকার পড়বে রাতে বাগমারির জঙ্গলে ধাতিং ধাতিং করে মাদল বাজে করম পূজার ঘরে, যখন সেখানে হাজার হাজার মরদের হাত পা লড়ে, তখন হাড়ে হাড়ে রক্ত চঞ্চল করে ছুটে, যখন আমাদের চোখের সামনে নদীর জলে জোয়ান বুনটার লাশ ভাসে, যখন আমাদের হাজার বিঘা জঙ্গলের মাঝে ওই কালো কালো কোলের চিমনির ধোঁয়া ওড়ে, যখন আমাদের চোষা জমির ক্ষেতের ধানে ওই বাবুদের ঘরে গুলা ভরে, যখন আমাদের ছোট ছোট ছিলা পিলা পেটের জ্বালায় করম ধানের শুকনা ডাঙায় দুটা ঘাস পাতা খুঁজে, তখন কেউ বলে তোরা কে? ওই কোল কারখানার চিমনির ধোঁয়া একবার বলে তোরা কে, ইদিক সিদিক বাবুরা একবার বলে তোরা কে। আমরা আমাদের চোখে এখনো আগুন জ্বলে হে, এখনো সেই কাঁড় বাসের মিছিলের পাড়া তাকত আছে আমাদের হাতে, আর বুকের কুদুরে লেখা আছে আমরা কে। আমাদের মরণ নাই, আমরা সিধু, আমরা কানু, আমরা বাঁচে ছিলাম, আমরা বাঁচে থাকবো। তোরা আমাদের সব কাড়েছিস, আমরা তোদের জিউ নিয়ে ছাড়বো, সালা তোদের জিউ নিয়ে ছাড়বো। এবার আবার একটু রবীন্দ্রনাথে যাই। আপনাদের ভালো লাগাতে পারছি কিনা জানি না, তবুও রবীন্দ্রনাথের বাঁশি কবিতাটি আবৃত্তি করছি। কেনগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে
লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মাকা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশে দরজার পরে আটটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা। সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটি তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আর কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। কলে পড়া জন্তুর মতো স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বানোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা, রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। এরপরে একটা ভিন্ন স্বাদের কবিতা, আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। কলকাতায় একটা অনুষ্ঠানে এই কবির সাথে আমার দেখা হয়েছিল। তিনি জেলের জেলার। তো তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তিনি কবিতাটা লিখেছিলেন। তো সেই কবিতাটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে কি এর ভেতরে তার অনুভূতিগুলো। তার কিছু করণীয় নেই, সেটাই সে বলছে। রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতর উঠে আসে
আস্ত জেলখানা। জেলখানার ভেতর 14 নম্বর সেলের মধ্যে পাশাপাশি সুকুমার এবং কার্তিক ফাঁসির আসামি। অপরাধ তাদের ভয়ঙ্কর। কাকিমার স্তন কেটেছে, তলোয়ারের ডগায় এফোড় ওফোড় ছোট্ট ভাইজি খুকুমনি, ধড়মুন্ড আলাদা মুমূর্ষু ঠাকুমার। এই দৃশ্য আরো আরো আরো। আজ 18ই আগস্ট 1991, রোববারের সকালে সমাধিস্থলের নীরবতা। পণ্ডিত মশাই পড়ে শোনালেন, শিক্ষিত এ জন্ম ত্যাগ করলে নতুন জন্মে প্রাপ্তি অনেক। মনে ধরে না কার্তিকের। পণ্ডিত মশাইকে তলব পুনর্বার। এবার এলে জানিয়ে দেবে সে দস্যু রত্নাকর কি করে মহর্ষি বাল্মীকি হলেন এক জন্মে। হ্যাঁ, পারে তারাও। হাঁসফাঁস করতে করতে গিলে ফেললো জেলখানার বিশেষ খাবার। তৃপ্ত হলো তখন কার্তিক এবং সুকুমার। কিন্তু আমি জানি পণ্ডিত মশাই আসবেন না আর কোনো দিনই। এখন থেকে তাদের উঠোন 6 লাখ রক্ষিতে রক্ষিতে, ধবধবে সাদা নতুন নেংটি প্যান্ট পরা দুজনই। আর কিছু রাখতে নেই কাছে। যদি ফাঁসির আগে ফাঁসি নেয়, যদি অন্য কিছু খেয়ে অসুস্থ হয়, যদি রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতর উঠে আসে আস্ত জেলখানা। জেলখানার ভেতর 14 নম্বর সেলের মধ্যে পাশাপাশি সুকুমার এবং কার্তিক ফাঁসির আসামি। রেহাই দেননি সেশন জজ। আজ 21শে আগস্ট বিকেল 5টা সুপার সাহেব জানিয়ে গেলেন শপথোক্ত কণ্ঠে, ভোর 5টায় ফাঁসি তাদের। কিছু নেই করার। সঙ্গে সঙ্গে যেন মেখে মেখে খসা বিদ্যুৎ চমক ঝাঁকুনি দিয়ে বদলে গেল দৃশ্যপট। যেন খাঁচায় ভরে দেওয়া হয়েছে সত্য বন থেকে তুলে আনা এক জোড়া বাঘের বাচ্চা। পায়ের দপদপানিতে বাতাস থরথর, হাতের মচকানিতে গরাত গেল যেন দক্ষ যজ্ঞের আয়োজনে ভীষণ ব্যস্ত সুকুমার এবং কার্তিক এবং সুকুমার। রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতর উঠে আসে আস্ত জেলখানা। জেলখানার ভেতর 14 নম্বর সেলের মধ্যে পাশাপাশি সুকুমার এবং কার্তিককে ফাঁসির আসামি। রেহাই দেয়নি হাইকোর্ট। এখন সন্ধ্যে 7টা। বিশেষ খাবার কুমড়ে আছে পায়ের কাছে। চোখে তাদের উদ্বেগের চিরি, মুখে সব হারানোর আকুতি, বুকে হামানদিস্তার ঢিপ ঢিপ। বাঁচতে চায় তারা দারুণ ভাবে। সুকুমারের আশা, দেখুন না স্যার, দেখুন না একটা স্টে অর্ডার, ফাঁসি নয় যাবজ্জীবন। সংসারে আমি বড় ভাই, দেখুন না স্যার। আমার লাগে, বড় লাগে। ভুলে গেছি আমি কি তাদের অপরাধ, অথচ আমার পায়ে বেড়ি, মুখে কুলুপ। আমি অসহায় অসহায় অসহায়। কার্তিক খপ করে ধরে ফেলে হাতটা রেলিং এর ফাঁক দিয়ে। তার কান্নার জলে ধুয়ে গেল আমার হাতের ময়লা। স্যার, আমার মা বাংলাদেশে, ছোট ছেলেটাকে দেখতে পেলুম না শেষবারের মতো। বউ আসতে পারেনি টাকার অভাবে। স্যার দেখুন না একটা স্টে অর্ডার। স্যার দেখুন না, 26 বছর তো ফাঁসি নেই এখানে। দেখুন না স্যার। এখন তাদের মধ্যে আমি, আমার মধ্যে তারা, তবু আমি অসহায়, বড় অসহায়। আমি রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতর উঠে আসে আস্ত জেলখানা। জেলখানার ভেতর 14 নম্বর সেলের মধ্যে পাশাপাশি সুকুমার এবং কার্তিক ফাঁসির আসামি। রেহাই দেননি গভর্নর। এখন রাত 7:45। পার্থবাবু তাদের উকিল এলেন। বিষণ্ণতায় মগ্ন মুখশ্রী, ধরা গলায় দেখালেন একটা স্টে অর্ডার সুপ্রিম কোর্ট থেকে। প্রাণ করে হলো না গ্রাহ্য। সামলাতে পারলেন না নিজেকে পার্থ। ডুকরে উঠলেন, পারলুম না।
কার্তিকের বউ চোখের জলে আমার পা ধুয়ে বলেছিল বারবার, দেখবেন আমার সিঁথির সিঁদুর যেন না মোছে। হেরে গেল, আমি হেরে গেলুম। রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতর উঠে আসে আস্ত জেলখানা। জেলখানার ভেতর 14 নম্বর সেলের মধ্যে পাশাপাশি সুকুমার এবং কার্তিক ফাঁসির আসামি। রেহাই দেয়নি সুপ্রিম কোর্ট। এখন রাত 10:30। গরাদে মাথা ঠুকে দাঁড়িয়ে আছে দুটো মূর্তিমান বিভীষিকা। এভাবে মিনিট, ঘন্টা, প্রহর, চোখে লঙ্কা কাণ্ডের আগুন, দগদগে চাউনিতেই যেন পুড়ে ছাই হয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড। মুখমণ্ডল জুড়ে চিচিং ফাঁক, উদ্বেগ আর আতঙ্ক, বুকে ঢেকি পড়া ঠিপ ঠিপ ঢিপ ঢিপ, আছাড়ি পিছাড়ি খাওয়া পা জোড়া যেন কেউটের ফোঁস। তারই মধ্যে জিইয়ে রেখেছে শেষ আশার ত্রিমিক। সামনে রক্ষী বাহিনীর কৌতূহলী জলসা। একসঙ্গে ফুঁপিয়ে উঠল কার্তিক এবং সুকুমার, স্যার কি হলো, স্টে অর্ডার? বস্তুত রাত 10:30 পর যে কিছু আর সম্ভব নয়। বাচ্চার তাড়া ভুলিয়ে দিয়েছে তাদের। আইন কানুন, সময় অসময়, শুধু কোরাস, স্যার স্টে অর্ডার, স্যার স্টে অর্ডার, স্টে অর্ডার। রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতরে উঠে আসে আস্ত জেলখানা। জেলখানার ভেতর 14 নম্বর সেলের মধ্যে পাশাপাশি সুকুমার এবং কার্তিক ফাঁসির আসামি। রেহাই দেননি প্রেসিডেন্টও। এখন ক্যালেন্ডার মতে 22 আগস্ট। ভোরের আলোয় বিছিয়ে আছে অগাধ মিহি অন্ধকার। সম্পূর্ণ এতদিনের আয়োজন চলছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার তৎপরতা। কার্তিক দেওয়ালে মাথা ফাটিয়ে রক্ত স্নান সারছে। তার চিৎকারে ভোরের নিস্তব্ধতা ফালা। বাদাম গাছের ডালে চিড়িয়াখানার মাছ খেকো পাখিরা ডানার ঝাপটায় তুলছে ঘূর্ণিঝড়। কার্তিককে ধরল কয়েকজন বিশাল দেহী সিপাহী। হায় হায় করে উঠল, আমার বউকে দেখিনি, বাচ্চাকে দেখিনি, মাকে দেখিনি। সহজে হাল ছাড়বে না সুকুমার। পায়খানার প্যান হাতে মহিষাসুরের মতো তেজি, আয় মেরে মরব। হলো না, ধরা দিল। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, চান করানো হলো, মুখে গুঁজে দেয়া হলো ফিল্টার উইলস। এবার তাদের ক্ষমা চাওয়ার পালা সবার কাছে। শেষবারের মতো কান্নায় ভেঙে পড়ল কার্তিক। সুকুমার, তোর জন্য আমি গেলাম, সংসার গেল। সুকুমার ফিসফিস করে, ঠিক আছে বন্ধু, একটু পরেই তো দেখা হবে আবার। হ্যাঁ, আবার। ডায়াসে ওঠানো হলো। কালো কাপড়ে মুখ ঢাকা, প্রস্তুত ফাঁসুড়ে ন্যাটা ডোম। আমাদের টান শরীরে চলকে উঠছে শিহরণ। কাঁপছে কার্তিক, কাঁপছে সুকুমার, মুখে অস্ফুট স্বর, হায় ঈশ্বর ক্ষমা করো। ঠিক ভোর 4:30। হৃদয় তন্ত্রী ছিঁড়ে বেরিয়ে এলো মিত্র সাহেবের আদেশ। টেনে দিল দড়ি ন্যাটাডোম। 23 মিনিট ধরে দৌড়ে গেল মৃত্যুর সে কি আশ্চর্য কম্পন সারা দড়ি বেয়ে। চলে গেল কার্তিক, চলে গেল সুকুমার, গেল। রাত গাঢ় হলে আমার ঘুমের ভেতর আজও জেলখানার সেই ছবি। সুকুমার এবং কার্তিক, সেই স্টে অর্ডার, যাবজ্জীবন, চোখে মুখে আতঙ্ক, বুক ফাটা হাহাকার। মাকে দেখা হলো না, ছেলেকে না, বউকে না। তখন মানুষ হিসেবে আমি না। এইবার আমি শেষ করব একটি জীবনানন্দ দাশের একটি কবিতার একটু সুর
আপনারা সে কবিতাটা সবাই শুনেছেন। হাই চিপ, সেইটা একটু এটা আমারই নিজেরই আর কি উদ্ভাবন সৃজন আর কি। হায় চিল সোনালি ডানার চিল, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। হায় চিল সোনালি ডানার চিল, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজ কন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, আবার তাহারে কেন ডেকে আনো। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো, ধানসিঁড়ি নদীটির পাশে। হায় চিল সোনালি ডানার চিল, হায় চিল সোনালি ডানার চিল। এবার আমার একটু ধন্যবাদ জানানোর পালা। আপনারা এতক্ষণ পর্যন্ত এত ধৈর্য ধরে সবাই কবিতার আবৃত্তি শুনেছেন, এটা আমি খুব আপ্লুত। কখন আবৃত্তি চর্চা কেন্দ্র, বিশেষ করে আমাদের একে মাঝারুল আবেদিন আমাকে অনেক দিন থেকে এই সিঙ্গাপুরে এখানে নিয়ে এসে একটা অনুষ্ঠান করানোর পরিকল্পনা করছে, সেটা এতদিনে হলো এবং আপনাদের সামনে আমি দাঁড়াতে পারলাম, আবৃত্তি করলাম। এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি, যারা আপনারা এখানে আছেন এই সোসাইটির সদস্য, তারাও এর সাথে যুক্ত, এবং যারা এখানে স্পন্সর ছিলেন, সব মিলে একটা সুন্দর একটা আয়োজন এটা সম্ভব হলো। আজকে আমার সাথে আশরাফুল হাসান বাবু এই আবহ সঙ্গীত পরিচালনা করেছে কবিতার সাথে সাথে, তাকে ধন্যবাদ জানাই। আর যিনি এই মাইক্রোফোন সাউন্ড ইয়ে করেছেন আমাদের অত্যন্ত প্রিয় এখানকার সবাই, তাকে একবার হাততালি দিয়ে ধন্যবাদ জানাই। আর সর্বোপরি
শুভরাত্রি জানানোর আগে আপনাদেরকে, আপনারাই হলেন আমার কাছে সব থেকে আরাধ্য, যারা শুনতে এসেছেন, শুনছেন, এবং যদি ভালো লাগাতে পারি সেটা আমার যেটুকু দিতে পেরেছি। আর যদি কোনো জায়গায় কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আমি ধন্যবাদ জানাতে ভুলে গেছি শবনম আক্তার, অত্যন্ত আপন, আন্তরিক এবং তদীয় তার ঘরের যিনি কর্তা সেই মামুন ভাই, এরা আতিথ্য দিয়েছেন এবং আমরা খুব ভালো লাগছে, এখানে কাল এসেছি, খুব ভালো লাগছে। তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করবো না, এইটুকুই আর কি। ধন্যবাদ দাদা। সুধীবৃন্দ, আবৃত্তি পরিবেশনায় ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি তার মন মাতানো পরিবেশনা আপনাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রতি, যাদের ঐকান্তিক সহযোগিতা ও আন্তরিকতায় আজকের অনুষ্ঠান আয়োজন সফল হয়েছে। আজকের এই আয়োজনে যারা পৃষ্ঠপোষকতা করেছেন আমি তাদের নাম ঘোষণা করছি: গুরু ট্রাভেলস, রস মিষ্টি সৃষ্টি, শহীদ গ্রুপ, ফিলিপ গ্রুপ, হাবিব ট্রাভেলস, রাজধানী, সেঅন এবং অগ্রণী এক্সচেঞ্জ। আমাদের পৃষ্ঠপোষকদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আবৃত্তি শিল্পের প্রসারে আপনাদের এই অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আশা করি আবৃত্তি শিল্পের প্রসারে ভবিষ্যতেও আপনাদের আমাদের পাশে পাবেন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসবো ভবিষ্যতে আপনাদের মাঝে এমন আরো অসাধারণ আবৃত্তি পরিবেশনা নিয়ে। সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি তৌহিদা রহমান টিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক কবিতার, জয় হোক আবৃত্তি শিল্পে। শুভরাত্রি।